আমাদের এই যে মুসলমান নেতা যারা আছে না, তারা কুকুরের থেকেও খারাপ। মুসলমানদের জন্য সব থেকে বেশি ক্ষতি হচ্ছে, তারা ক্রিমিনাল হয়ে যাচ্ছে। তো মমতা ব্যানার্জি মুসলমানদের ক্রিমিনাল করে দিচ্ছে। এই যে ঝামেলাটা হয়েছে দাঙ্গা, এর জন্য দায়ী মমতা ব্যানার্জি, সিদ্দিকুল্লাহ চৌধুরী, এই নেতারা। তাদেরকে খুব অল্প টাকায় হাতে বোমা ধরে দেওয়া যায়, গুলি ধরে দেওয়া যায় এবং এরকম মারামার করে। কিন্তু তিনি কি বলছেন যে আমি অনুমোদন দেবো কিন্তু বেতন দেবো না, মাদ্রাসা অনুমোদনের জন্য বেতন দেবে না। তো মমতা ব্যানার্জিরা সারাদিন খেয়ে দিয়ে খোদা হাফেজ ইনশাল্লাহ সালাম আলাইকুম একসঙ্গে বলে ইফতার করতে চলে যায়, মাথায় ঘোমটা টেনে। প্রভাবের পদ দেওয়ার সময় প্রচণ্ড সাম্প্রদায়িক, এরা বিজেপি বা অন্যান্য নেতাদের থেকে অনেক বেশি সাম্প্রদায়িক। এই মমতা ব্যানার্জি আমার বইয়ের লেখা জাল করে, সুপ্রিম কোর্টের জাজমেন্ট জাল করে, হুমায়ুন কবির একটা মসজিদ করলে আঘাত লাগবে কেন? উনি মুসলমান বলে, ধর্ম করুক, আমার আপত্তি নেই, কিন্তু মসজিদ করে মুসলমানদের কোনো উপকার হবে না। মমতা ব্যানার্জি হুমায়ুনকে দিয়ে কী করে বলান যে 30% লোককে কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো? আমাদের মুসলমানরা যদি এটা না বোঝে তাহলে মুসলমানদের সমূহ বিপদ। সত্য কথা বলা ওনার ধাতে নেই, সব সময়ই অসত্য কথা বলেন। স্যার, নির্বাচন এলেই সব রাজনৈতিক দলের তাদের আখড়া মূলত এই সংখ্যালঘুদের নিয়ে। আমার প্রশ্ন, আপনি তো একজন মুর্শিদাবাদের বাসিন্দা এবং জন্মস্থান আপনার মুর্শিদাবাদে একটা বড় সংখ্যক সংখ্যালঘুদের বাস। আমার প্রশ্ন, এই সংখ্যালঘুদের উন্নতির স্বার্থে একাধিক রাজনৈতিক দল নির্বাচনের আগে বলে, কিন্তু আমার প্রশ্ন, মুর্শিদাবাদের আগে অনেক রাজনৈতিক দল আপনি দেখেছেন, উন্নতি কি দেখেছেন দর্শকদের যদি? মুর্শিদাবাদে যে মুসলমানরা আছেন ওখানে 2/3 লোক মুসলমান, মানে 3 জন লোক থাকলে 2 জন মুসলমান ওখানে। তো তারা শিক্ষা দীক্ষায় খুবই পিছিয়ে, তারা আর্থিক প্রতিষ্ঠায় আরও পিছিয়ে। ফলে অধিকাংশ রাজনৈতিক দলের নেতারা তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেন, তাদেরকে দিয়ে মারামারি, বোমা বাঁধা, গুলি ছোড়া এসব করিয়ে নেন এবং তাদেরকে বাম আমলে তাদের জন্য আলাদাভাবে উন্নতির জন্য কিছু করা হয়নি, কিন্তু তারা মুসলমানদের আলাদা করে ক্ষতিও খুব বেশি কিছু করেনি। কিন্তু মমতা ব্যানার্জি তৃণমূল আসার পর মুসলমানদের প্রচুর পরিমাণে ক্ষতি করা হচ্ছে, তাদেরকে একদম ক্রিমিনাল করে দেওয়া হচ্ছে। এই যে ধরুন, এই যে ওয়াকফ নিয়ে আন্দোলনের নামে পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে পার্টির লোকদেরকে দিয়ে অন্য পার্টির লোকদেরকে মার্ডার করা হলো, সেটা যেহেতু হিন্দু মুসলমানের দাঙ্গার আকারে চলে গেল। একটা কেসে সাজা হয়েছে, দেখুন, যাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, তারপরে সেই লোকেরা যেটা বলছে যে সত্যিকারে যারা অপরাধী ছিল তাদের আড়াল করে যারা নির্দোষ তাদেরকে সাজা দেওয়া হয়েছে। এবং আপনারা যদি দেখেন যে এই যে ঝামেলাটা হয়েছে দাঙ্গা, এর জন্য দায়ী মমতা ব্যানার্জি, সিদ্দিকুল্লাহ চৌধুরী, এই নেতারা। মমতা ব্যানার্জির কথা শুনেছেন যে যাদের নামে তোমরা বলছো, যাদের বিরুদ্ধে করছো, তারা বেরোলে সামলাতে পারবেন, তার মানে মুসলমানরা বেরোতে সামলাতে পারবেন না, এরকম মুসলমানদেরকে উনি ধারণা দিয়ে দিয়েছেন। তারপরে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য শুনেছেন যে আগে জেলাগুলোকে টাইট দিই, তারপর কলকাতা দেখব। তো এই যে টাইট দিতে গিয়ে কারা টাইট হলেন? মমতা ব্যানার্জি তো টাইট হলেন না, সিদ্দিকুল্লাহ চৌধুরী তো টাইট হলেন না, তারা মন্ত্রী আছেন। কিন্তু এই যে লোকগুলো যাদের যাবজ্জীবন হলো, তাদের পরিবারের কথা ভাবুন। এবং এখানে আরও কতগুলো মামলা আছে, তাহলে কতজন লোকের এরকম সাজা হবে, ক্রিমিনাল হবে, তারা কোনো চাকরি বাকরি পাবে না। দেখুন, আপনি মুর্শিদাবাদের কথা বলছেন, আমি যে ব্লকে জন্মেছি সেখানে মুসলমানদের হার কিন্তু 90%, এবং আমি যে গ্রামে জন্মেছি সেখানে মুসলমানরা 100%। কিন্তু কীরকম উন্নত? আমি যখন প্রাইমারি স্কুলে পড়তে যাই তখন আমাদের গ্রামে কোনো প্রাইমারি স্কুল ছিল না। এখানে গ্রামের পর গ্রাম এরকম ছিল মুসলমান গ্রামগুলোতে, যেখানে কোনো প্রাইমারি স্কুল নেই। আমাদের পাশের একটা গ্রাম, ওটা মিশ্র গ্রাম, হিন্দু মুসলমানের গ্রাম, তারা একটা প্রাইমারি স্কুল তৈরি করে সেই সময় বলে আমি পাশের গ্রামে গিয়ে পড়াশোনা করতে পেরেছিলাম, নাহলে আমার হয়তো পড়াশোনা হতো না। তো এই রকম অনুন্নত। আমাদের গ্রামে কোনো মাধ্যমিক পাশ করার লোক ছিল না। যেমন আমার বাবা মা উভয়ই নিরক্ষর ছিলেন। তো মুসলমানদের অবস্থা এই রকম। ফলে তাদেরকে খুব অল্প টাকায় হাতে বোমা ধরে দেওয়া যায়, গুলি ধরে দেওয়া যায় এবং এরকম মারামার করে, যে আপনি যেমন দেখলেন যে সাজা হচ্ছে, যাবজ্জীবন হচ্ছে, এরকম সাজা হয়। কেউ বোমা বাঁধ দেখে মারা যায়, তার খোঁজ খবরও কেউ নেয় না, বডিটা ডিসপোজ অফ করে দেয়। আমার গ্রামেই এরকম ঘটনা ঘটেছে।
তো মুর্শিদাবাদের অবস্থা এইরকম। মমতা ব্যানার্জি আসার পর তাদেরকে নানাভাবে ভাঁওতা দিয়েছে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, উনি ক্ষমতা আসার আগে এবং পরেও বলছিলেন যে আমি 10,000 মাদ্রাসা অনুমোদন দেব। শুনেছেন কিনা? 14 বছর হয়ে গেছে, 15 বছর হতে যাচ্ছে, 1,000 মাদ্রাসার অনুমোদন হয়েছে? 234টা কি 35টা হয়েছে। কিন্তু তিনি কি বলছেন যে আমি অনুমোদন দেবো কিন্তু বেতন দেবো না। উনি কোথাও বলেছেন যে আমি স্কুলের অনুমোদন দেবো, বেতন দেবো না? তো তাহলে মাদ্রাসা অনুমোদন জন্য বেতন দেবে না, তো যে ছেলে মেয়েগুলো ওখানে পড়াবেন তাদেরকে বাতাস খেয়ে পড়াবেন? তাদের ভাত রুটি দুটো ডাল ভাত লাগবে না? তো তাহলে মুসলমানরা এটা কবে বুঝবে যে তাদেরকে মাদ্রাসা অনুমোদন দিয়ে তাদের ক্ষতি হচ্ছে? ওখানে একটা স্কুলের অনুমোদন হলে সে বেতন পেত, তার পরিবারটা একটু সচ্ছল হতে পারত। তো মুসলমানরা এটা বুঝছে না। আবার কথা শুনলেন একটা, ওই যে ইফতার পার্টিতে যাওয়ার জন্য রোজা কারা করে? যারা রোজা রাখাতে বিশ্বাস করে। ইফতার করে যারা রোজা রাখে। যে রোজা রাখলেও না সে রোজা খুলবে কী করে? তো ইফতারে যায় কী করে? তো মমতা ব্যানার্জিরা সারাদিন খেয়ে দিয়ে খোদা হাফেজ ইনশাল্লাহ সালাম আলাইকুম একসঙ্গে বলে ইফতার করতে চলে যায়, মাথায় ঘোমটা টেনে দিয়ে, যেন একদম পর্দানসীন নারী। এই যে একজন সাংবাদিক জিজ্ঞেস করলেন তখন বললেন যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়। তার মানে কি? মুসলমানরা গরু, মুসলমানদের ভোটটা হচ্ছে দুধ, আর ইফতার পার্টিতে যাওয়া লাথি খা। তো এই গরুরা কি বোঝে যে মমতা ব্যানার্জি তাদেরকে গরু বলছে? গরুরা তো দেখুন, এই যে রেড রোডে ঈদের নামাজ হয়, যারা ওখানে নামাজ পড়ে জামাতি মামাতি করে, তাদের ঘরের মেয়েদের ওখানে নিয়ে যায়। তারা তো মুসলমানই যে নিয়ম কানুন অনুসারে তারা পাকসাপ থাকে, প্রস্রাব করলে বা পায়খানা ফেললে তারা জল ব্যবহার করে, তাদের যাতে আপত্তি আইনত আপত্তি নেই। কিন্তু মমতা ব্যানার্জি তো ইউরিন পাস করে জল ব্যবহার করেন এরকম কথা আমরা জানি না, তিনি অজু করেন আমরা জানি না, পাকসাপ থাকেন জানি না। কিন্তু আমাদের এই যে মুসলমান নেতা যারা আছে না, তারা কুকুরের থেকেও খারাপ। তারা নিজেদের ঘরের মেয়েদেরকে নিয়ে যাবে না, কিন্তু মমতা ব্যানার্জিকে ওখানে আবেদন করে নিয়ে গিয়ে রাজনৈতিক বক্তৃতা দেবে। এই রকম কাঠমোল্লা নেতারা, মানে একদম লেখাপড়া না জানা নেতারা, কোনো কিছু দুনিয়ার খবর না রাখা নেতারা, শুধু ওই এঁটো কাটা খাওয়া নেতারা যতদিন মুসলমানদের নেতা থাকবে ততদিন মুসলমানদের উন্নতি করা কারোর পক্ষে সম্ভব নয়। তবে কি স্যার, এই আপনি যে মুখ্যমন্ত্রী যে তথ্য দিলেন সেই তথ্য অনুসারেই আপনাকে জিজ্ঞাসা করব, তবে মুখ্যমন্ত্রী এই সংখ্যালঘু তথা এই ইসলাম তথা মুসলিম সম্প্রদায়কে এই সারা জীবনকে বোম বাঁধার কাজে বা এই দাঙ্গা হামলার কাজে কি ব্যবহৃত করছেন? তো এখানে দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দলের নেতারা মুসলমানদের উপকার না করে রাত্রে ঘুমোতে পারেন না। কিন্তু আপনি ধরুন অন্য রাজ্যের কথা দিচ্ছি, এরা তো গুজরাটে এবং বিজেপি দুর্নাম না করে একদিনও দিন কাটায় না। তো গুজরাটে একজন মুসলমান আইপিএস অফিসারকে তো ডিজি করেছিল, মহারাষ্ট্রে তো একজন আইপিএস অফিসার করা মুম্বাইয়ের পুলিশ কমিশনার করেছিল, মুম্বাই তো একজন মুসলমানকে তারা মুখ্যমন্ত্রীও করেছিল। এটা যেমন রাজস্থানে মুসলমানদের সংখ্যা কম, সেখানেও তো একজন মুসলমান মুখ্যমন্ত্রী হয়েছিল, সেখানেও একজন মুসলমান আইএএস অফিসারকে চিফ সেক্রেটারি করা হয়েছিল। উত্তরপ্রদেশে একজন মুসলমানকে পুলিশের চিফ করা হয়েছিল, একজন আইএএস অফিসারকে চিফ সেক্রেটারি করা হয়েছিল। বিহারে একজন মুসলমান অফিসারকে হোম সেক্রেটারি করা হয়েছিল, একজনকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল। মণিপুরে একজন মুসলমানকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল, পন্ডিচেরিতে একজন মুসলমানকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল, আসামে একজন মুসলমানকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল। আপনি পশ্চিমবাংলায় বলুন তো, মুখ্যমন্ত্রীর কথা ছেড়ে দিন, কোনো প্রভাবশালী মন্ত্রী করেছে? কোনো চিফ সেক্রেটারি করেছে? কোনো হোম সেক্রেটারি করেছে? কোনো পুলিশের ডিজি করেছে? কোনো কলকাতা পুলিশের সিপি করেছে? আমাদের এখানকার নেতারা ভাষণ দেওয়ার সময় প্রচণ্ড অসাম্প্রদায়িক, কিন্তু প্রভাবের পদ দেওয়ার সময় প্রচণ্ড সাম্প্রদায়িক। এরা বিজেপি বা অন্যান্য নেতাদের থেকে অনেক বেশি সাম্প্রদায়িক, এই যে মমতা ব্যানার্জির আছে। কিন্তু মুখে মুসলমানরা বোঝে না এরা। নাহলে বলুন যে এখানে এই যে আমি তো বললাম মুর্শিদাবাদের ছেলে, আমি জেনারেল ক্যান্ডিডেট হিসেবে কোনো রকম সুবিধা না নিয়ে ডাইরেক্ট আইপিএস হয়েছি, কিন্তু যখন আমার ডিজি হওয়ার হলো, সিনিয়র মোস্ট ডিজি, এই মমতা ব্যানার্জি আমার বইয়ের লেখা জাল করে, সুপ্রিম কোর্টের জাজমেন্ট জাল করে আমার বিরুদ্ধে প্রসিডিং করলেন যাতে আমাকে ডিজি হতে না দেন, এবং
এই জন্যে রিটায়ারমেন্টের 7 বছর পরে আমার রেগুলার পেনশন চালু হলো। মুসলমানদের তাহলে কতটা ভালোবাসেন? আপনি কি সংখ্যালঘু ছিলেন বলেই আপনার প্রতি ব্যভিচার? এটা অন্যতম কারণ, না হলে অন্য কোনো কারণ তো ছিল না। একটা কারণ অবশ্যই যে ওনার দুর্নীতির বিরুদ্ধে আমি কথা বলেছিলাম। যারা ওনার দুর্নীতিতে সাহায্য করেন, যেমন রাজীব কুমার, ওনার বিরুদ্ধে প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, ওনাকে ডিজি করেছেন। আমি তো ওনার বিরুদ্ধে প্রমাণ লোপাটে সাহায্য করবো না, উনি যদি প্রমাণ পায় জেলে পড়বো, তো আমাকে করবে না। স্যার, আরও একটি বিষয় যেটি জানতে চাইবো, মুর্শিদাবাদে এই মুহূর্তে যেটি একটি খুব দৃষ্টান্তমূলক বিষয়, তা হলো হুমায়ুন কবির। তিনি জেইউপি দল গঠন করেছেন, জনতা উন্নয়ন পার্টি, এবং তিনি বাবরি মসজিদ গঠন করছেন। একাধিক রাজনৈতিক মহল থেকে প্রশ্ন উঠছে যে মসজিদকে সামনে রেখে রাজনীতি করা হচ্ছে। বলছি স্যার, যদি এটি করা হয় তবে ইসলাম ভাবাবেগে আঘাত পড়বে না? যে কোনো ধর্ম নিয়ে সেকুলার দেশে রাজনীতি করা কাম্য নয়। যদি যে কেউ করে তাহলে অন্য ধর্মে যারা লোক আছে তাদের উপর প্রভাব পড়তে বাধ্য। কিন্তু আমি আপনাকে তার আগে একটা প্রশ্ন করি। মমতা ব্যানার্জি যদি দীঘায় জগন্নাথ মন্দির করে ঘোষণা করে, সেটা সাম্প্রদায়িক কাজ না হয় বা ভাবাবেগে কোনো আঘাত না লাগে, যদি শিলিগুড়িতে মহাকাল মন্দির করে ঘোষণা করেন আঘাত না লাগে, এখানে দুর্গাঙ্গন করে যদি ঘোষণা করেন আঘাত না লাগে, তাহলে হুমায়ুন কবির একটা মসজিদ করলে আঘাত লাগবে কেন? উনি মুসলমান বলে? বলুন। বাবরি মসজিদ নামটা নিয়ে আপত্তি থাকে। আমি আপনাকে আরেকটা প্রশ্ন করছি, এই শেক্সপিয়ার সরণির রাস্তা আছে, হোচিমিন সরণি আছে, এই রাস্তাটি কি শেক্সপিয়ারের তৈরি, না শেক্সপিয়ারের কোনো লোক তৈরি করেছিলেন? অন্য লোক তৈরি করে তো শেক্সপিয়ারের নাম দিয়েছে। তো হুমায়ুন কবির যদি একটা মসজিদ তৈরি করে বাবরের নাম দেয়, তাহলে লোকেরা তো গায়ে জ্বালা করছে কেন? আমি এটার কোনো যুক্তি পাচ্ছি না। আমি বলছি না যে হুমায়ুন যে কাজটা করছে ভালো করছে। মুসলমানদের উন্নতি করার জন্য একটা স্কুল করুক, যেমন আমি করেছি। আমার গ্রামে আমি প্রথমে প্রাইমারি স্কুল করেছিলাম, তারপরে হায়ার সেকেন্ডারি স্কুল করেছি, বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম, কলেজ করেছি, ইঞ্জিনিয়ারিং কলেজ করেছি, সেখানে এমটেক কোর্স শুরু করেছি, এডুকেশন কলেজ করেছি, বিএডের সঙ্গে এমএড শুরু করেছি, জেনারেল ডিগ্রি কলেজ তো আগে করেছিলাম, সায়েন্স আর্টস কমার্স, সেখানে ভাষা শিক্ষার প্রতিষ্ঠান করেছি, ছেলেদেরকে কোচিং দেওয়ার জন্য, যাতে আমি যে স্কুলটা করেছিলাম 2003 সালে, এই বছর সেই স্কুল থেকে একটা ছেলে স্টেটে 6th র্যাঙ্ক করেছে। এই ছেলে তো একদিন এসে প্রতিষ্ঠিত হবে, কিন্তু মসজিদে নামাজ পড়ে গিয়ে কেউ প্রতিষ্ঠিত হবে, ধর্ম করুক, আমার আপত্তি নেই, কিন্তু মসজিদ করে মুসলমানদের কোনো উপকার হবে না। মুসলমানদের উপকার করতে হলে ভালো স্কুল করতে হবে, ভালো কলেজ করতে হবে, যাতে তারা আইআইটি আইএমএ পড়তে পারে, আইএএসে পড়তে পারে, সেই সব ব্যবস্থা করতে হবে। তো সেগুলো না করে হুমায়ুন কবির এটা করছে বলে মনে নয়। আমার মনে হয় মমতা ব্যানার্জি যেহেতু মুসলমান ভোটটা বেরিয়ে যাচ্ছে, হুমায়ুন কবিরকে বের করে দিয়ে এইভাবে একটা সংগঠিত করে মুসলমানদেরকে হাতে রাখতে চাইছেন। না হলে হুমায়ুন কবির তো বলেছিলেন, এবং হুমায়ুন কবির বলছেন যে মমতা ব্যানার্জির কথা মতো বলেছিলেন যে মুর্শিদাবাদ জেলায় 70% মুসলমান, 30% হিন্দু, 1 ঘন্টার মধ্যে তাদেরকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া যাবে। তো এরকম কথা বলার পর তখন তাকে দল থেকে বের করেননি কেন? এখন একটা মসজিদ নির্মাণ করতে যাচ্ছেন, তখন বের করতে হচ্ছে কেন? এটা কারণ নয়। ওটাও তিনি করিয়েছিলেন, এটাও তারা করাচ্ছেন। যেহেতু মুসলমানরা এখন তৃণমূলের প্রতি বীতশ্রদ্ধ বেরিয়ে যাচ্ছে, হুমায়ুনকে বের করে দিয়ে হুমায়ুনের পাশে রেখে পরবর্তীকালে তাকে নিয়ে সরকার করার কথা ভাবছে। তবে তো এই মুসলিম সম্প্রদায় এবং এই যে হুমায়ুন কবির, বড় বিবাদের আশঙ্কা রয়েছে আগামীতে। তো বিবাদ তো করতেই চাইছেন, যদি বিবাদ না লাগাতে পারেন তাহলে মেরুকরণ হবে না। না হলে মমতা ব্যানার্জি হুমায়ুনকে দিয়ে কী করে বলান যে 30% লোককে কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো? আমাদের মুর্শিদাবাদে এই ঐতিহ্য কোনোদিন ছিল না। আমার বাবা পাশের পাড়ার আনন্দ কাকা বা গোপাল দাদা আমার বাংলা হিন্দু মুসলমান সম্পর্ক, যে বইয়ের জন্য আমি প্রথম সাহিত্য পুরস্কার আনন্দ পুরস্কার পেয়েছিলাম, সেখানে আমি ওটা লিখেছি যে এটা আমাদের ছিল না। এটা তো আমদানি করছে এই রাজনৈতিক দলগুলো নিজেদের ভোটের সুবিধার্থে, এবং আমি বলছি এটা ওখানকার লোকদের পক্ষে খুবই ক্ষতি হচ্ছে। বিশেষ করে মুসলমানদের জন্য সবথেকে বেশি ক্ষতি হচ্ছে, তারা ক্রিমিনাল হয়ে যাচ্ছে। এই যে একের পর এক কেসে এদের সাজা হবে, তখন দেখুন ওখানে কি পরিস্থিতির সৃষ্টি হয়। তো মমতা ব্যানার্জি মুসলমানদের ক্রিমিনাল করে দিচ্ছে। মুসলমানরা যদি এটা না বোঝে তাহলে মুসলমানদের সমূহ বিপদ। এবং হুমায়ুন কবির মমতা ব্যানার্জির হাতের একটা তাস মাত্র, তার বাইরে কিছু না।
স্যার একদম আমার শেষ প্রশ্ন, আপনি মুখ্যমন্ত্রীর দুর্গাঙ্গন করা বা তার শিলান্যাস করা এবং পুরীর দীঘার জগন্নাথ মন্দির করা এই প্রসঙ্গে বললেন। স্যার ইতিমধ্যেই তার দলের না, আরেকটা কথা বলা আছে, হুমায়ুন কবির মসজিদ করছে সরকারি টাকা নিয়ে করছে কি? না, কিন্তু মমতা ব্যানার্জি সরকারি টাকায় করছে। আপনি সংবিধানের ২৭ নম্বর ধারা দেখে নেবেন, কোনো একটা নির্দিষ্ট ধর্মের আচরণের জন্য সরকারি টাকা খরচ করা যায় না, মানে কাউকে কর দিতে বাধ্য করা যায় না। তা আমি যে কর দিয়েছি সেই টাকা থেকে মন্দির করবে এ অধিকার তো তার নাই, তিনি বেআইনি কাজ করছেন, এর জন্য তার সাজা হওয়া উচিত। স্যার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি প্রেস মিটে বলেছেন যে কোনো রাজনৈতিক দলের বা রাজনৈতিক নেতার এই মন্দির মসজিদ গির্জা এই ব্যাপারে মাথা ব্যথা করা উচিত নয়, তাদের রাজনৈতিক কাজ করা দরকার এবং জনহিতের কাজ করা দরকার। আমার প্রশ্ন, তিনি তার দলের সুপ্রিমোকে কেন এখনও পর্যন্ত এই কথা বলছেন না? তো ওনার সুপ্রিমোই তো ওনাকে দিয়ে বলাচ্ছেন। হুমায়ুন কবিরকে দিয়ে যেমন ওই 30%কে গঙ্গায় ভাসানোর কথা বলেছিলেন, নিজের ভাইপোকে দিয়ে এটা বলাচ্ছেন, মানে নিজে বলতে দ্বিধাবোধ করছেন মনে হয়? না, ওনার কোনো রকম দ্বিধা নাই। রবীন্দ্রনাথ মারা যাওয়ার পর তাকে বাঁচিয়ে মহাত্মা গান্ধীকে উনি ফলের রস খাওয়াতে পারেন রবীন্দ্রনাথকে দিয়ে। উনি রামমোহন মারা গিয়েছেন 1833 খ্রিস্টাব্দে, 1950 খ্রিস্টাব্দে বিধানসভা হয়েছে, তো এই বিধানসভায় রামমোহনকে দিয়ে উনি আইন পাস করে নিতে পেরেছেন। তিনি রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার, কিটস, যাদের দুজনে কখনো একসঙ্গে ছিলেন তার তিনজনকে সাহিত্য আলোচনায় বসিয়ে দিতে পেরেছেন। তিনি এসপ্ল্যানেড সভা থেকে ডহরবাবুদের বংশধরকে ডাকতে পেরেছেন। তিনি ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করেছেন। তিনি অনেক কিছু পারেন, ওনার কোনো রকম দ্বিধা নেই। সত্য কথা বলা ওনার ধাতে নেই, সব সময় অসত্য কথা বলেন, সব সময়ে বেঠিক কথা বলেন, যখন যা খুশি বলেন, ওনার কোনো রকম দ্বিধার দ্বন্দ্ব নেই। সেই পথেই কি অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনার পরে নেতা হতে চাইছেন, ওনার পরে মুখ্যমন্ত্রী হতে চাইছেন, তো নিজের বংশধরকে তৈরি করছেন যাতে ওরকম ওনার মতো হতে পারেন।